আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ভুয়া ভোটার করার চেষ্টা করছে একটি বিশেষ রাজনৈতিক দল। ইসিতে অভিযোগ বিএনপির। ভোট কারচুপির চেষ্টা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। সব দলের ঐক্যমত্য প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। মন্তব্য খসরুর। গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি দল, অভিযোগ নাহিদের। চুয়াডাঙ্গায় পৌর বিএনপি নেতার মৃত্যুতে বিক্ষোভ। সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল। সংশ্লিষ্টদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন। সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো ঢাকা। টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে আনা হচ্ছে ঢাকায়। টি-20 বিশ্বকাপ ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই মুলতবি আইসিসি বিসিবি ভার্চুয়াল সভা। ইতিবাচক সমাধানে আসতে আলোচনা চালিয়ে যাবে দুপক্ষ। ইরানে চলমান সহিংসতায় প্রায় 2000 নিহত নিশ্চিত করল তেহরান। দেশ রক্ষায় জনগণকে সাথে নিয়ে রাজপথে নামলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা স্পষ্টতই ভুয়া ভোটার তৈরির অপচেষ্টা, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বিকেলে সিইসির সাথে বৈঠকে এই অভিযোগ করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে দেশে যেন পোস্টাল ব্যালটের মতো ব্যালট ব্যবহার না করা হয়, সে ব্যাপারে সিইসিকে আহ্বান জানানো হয়েছে। এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানিতে 53টি আপিল মঞ্জুর হয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ আপিলকারীদের। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এর নেপথ্য উদ্দেশ্য পরিষ্কার, ভুয়া ভোটার তৈরি ও অবৈধ আর্থিক লেনদেন করা। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই, আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি বিষয়টি খেয়াল করেনি বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি বলেও অভিযোগ তার, যার কারণে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, এই কৌশল যেন দেশের ভেতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। এদিকে 5 দিনব্যাপী সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম শেষে শুরু হয়েছে শুনানি। সিদ্ধান্ত জানতে সকাল থেকেই ইসিতে ভিড় করেন আপিলকারী প্রার্থীরা। চতুর্থ দিনের শুনানিতে 53 জনের আপিল মঞ্জুর করেছে ইসি, আর নানা কারণে 15 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া আপিলের বিরুদ্ধে 2টি আপিল নামঞ্জুর করা হয়েছে। ইসির নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন আপিলকারীরা। নিরাপত্তা নিশ্চিতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও তাদের। 61 বছর বয়সে আমি মনে হয় আর কোনোদিন নির্বাচন করতে পারবো না, কিন্তু দুর্ভাগ্য আমার, এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না। আমরা কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে আইন মেনে আবেদনগুলো করছে এবং আমরা মনে করি তারা যথেষ্ট সফট থেকে চেষ্টা করছে। নামঞ্জুর হওয়া আপিলকারীদের দাবি, তাদের সাথে বৈষম্য হয়েছে। যে মানুষ যে বলতেছে নির্বাচন হবে কিনা, সেই কথার ভয় হয়তোবা মানুষ নির্বাচনে ভোট কেন্দ্রেও যাবে না। এত লড়াই সংগ্রাম রক্তের মধ্য দিয়ে যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে,
আবারও যেন যেই লাউ সেই কদু না হয়ে যায়। এদিকে ঢাকা 2 আসনে জামাতে ইসলামীর প্রার্থী আব্দুল হক প্রার্থিতা ফিরে পান। যশোর 4 আসনের বিএনপি প্রার্থী টি.এস. আইয়ুবের প্রার্থিতার ঋণ খেলাপির দায়ে নামঞ্জুর করা হয়। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সব দলের ঐক্যমত্য প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেছেন, প্রতিটি দলেরই আলাদা আদর্শ, লক্ষ্য রয়েছে, তাই সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না। আর জামায়াত নেতা সাইফুল আলম খান বলেছেন, দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। অন্যদিকে গণভোটকে অপ্রয়োজনীয় বলছেন সিপিবি সম্পাদক। রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা। জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। মঙ্গলবার রাজধানীর চীনমৈত্রী কনফারেন্স সেন্টারের এই সংলাপে সারা দেশ থেকে নানা বয়সী পেশাজীবীদের মতামত তুলে ধরা হয়। শান্তিপূর্ণভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান নাগরিকরা। প্রত্যাশা, নির্বাচিত সরকার নাগরিকের নিরাপত্তা, সেবা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ সকল অধিকার নিশ্চিত করবে। মতামত জানান রাজনৈতিক দলগুলোর নেতারাও। মনোনয়ন দিয়ে কোটি কোটি টাকা খরচ করেছেন, সেই টাকার উৎস কি? রাষ্ট্র সেই প্রশ্ন করে নাই। এই যে গণভোটটা হচ্ছে, গণভোটটা অপ্রয়োজনীয়। আসলে পরিবর্তনটা দেশের সিংহভাগ মানুষ মনে হয় না চায়। সবাই চাই যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এছাড়া যে কোনো ধরনের সংস্কার পরিপন্থী ঘটনাবলী ঘটতে থাকুক, কিন্তু তাদের সহ্য ক্ষমতার মধ্যে। পলিটিক্যাল পার্টি যদি প্যারালালি নিজেদের রিফর্ম ইস্যুগুলোকে অ্যাকোমোডেট না করে, তাহলে রাষ্ট্র কখনো সংস্কার হবে না এবং সেটা একটা ম্যানিপুলেটেড সংস্কার হবে। আসন্ন নির্বাচনের প্রার্থীরাও নাগরিকের প্রত্যাশা পূরণের বিষয়ে কথা বলেন। কোন রাজনৈতিক দল আজকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে জনগণ কেমন করে তাদের কাছ থেকে একটা ভবিষ্যতে আইনের শাসন আশা করতে পারে? এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিটা এনশোর করা খুবই ডিফিকাল্ট, কাঠামোটা খুবই দুর্বল। নির্বাচন নিয়ে শঙ্কার কথাও উঠে আসে আলোচকদের মন্তব্যে। নাগরিকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং এই সচেতন নাগরিকদের কাছে যদি বিনয়ী রাজনীতিবিদরা ঠিক মতো আচরণ না করেন, তাহলে কিন্তু তাদেরও দেশে থাকা মুশকিল হয়ে যাবে। গুরুত্বপূর্ণ নেতা তো বললেন যে গণভোটের সম্পর্কে ক্যাম্পেইন চালানো আমাদের কাজ না। তা আমরা ইনশাআল্লাহ ক্যাম্পেইন চালাবো, আমাদের লিফলেট, বুকলেট এগুলো থাকবে। রাজনীতিকদের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এই যে একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে ইদানিং বাংলাদেশে, আমরা সব ঐক্যমত হয়ে যাই, আমরা সব ঐক্যমত হয়ে যাবো, বাংলাদেশের প্রবলেম সলভ। আরে হু এম আই? আর বিসাইডস পলিটিক্যাল পার্টিগুলোকে এই দায়িত্ব কে দিচ্ছে? আমরা একদিকে বলছি বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, আর আমরা ঢাকায় বসে কিছু রাজনীতিবিদ বাংলাদেশের সব প্রবলেম সলভ করে দেবো একসাথে বসে। এটা তো টোটালি কন্ট্রারি টু ডেমোক্রেটিক ভ্যালুজ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে হ্যাঁ ভোটের পক্ষে সচেতনতা তৈরিতে ভোটের গাড়ি উদ্বোধন করে তিনি বলেন, না ভোট জিতলে আগের পদ্ধতিই বহাল থাকবে, ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন। কোন বিশেষ রাজনৈতিক দল তারা না এর পক্ষে কথা বলা শুরু করছে। যদি না জয়যুক্ত হয়, তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবেই ব্যর্থ হবে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে এনসিপির জন্য ছাড় দেওয়া হচ্ছে 30টি আসন, জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাকি 270 আসনে অ্যাম্বাসেডর থাকবে দলটির, যারা গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা করবেন। আর পদত্যাগ করা নেতারা একদিন ঠিকই ফিরে আসবে বলে আশা করছে দলটি। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র 1 মাস। এরই মধ্যে দলীয় প্রার্থীরা যে যার মতো মাঠ তৈরিতে ব্যস্ত। চলছে আসন সমঝোতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরুতে 125 আসনে প্রার্থী ঘোষণা করেন। এর আগে এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে দলটি। এর কদিন পরই সিদ্ধান্ত পাল্টে যোগ দেয় জামায়াতে ইসলামীর জোটে।
দলটি জামায়াতের সঙ্গে জোট করায় আদর্শিক প্রশ্নে পদত্যাগ করেন এনসিপির অন্তত ২০ নেতা। ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলেও শেষমেশ মনোনয়ন সংগ্রহ করেন ৪৪ জন। স্থগিত হয় ২ জনের, তারা আপিলও করছেন। ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতা এখনও ঘোষণা হয়নি। এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানালেন, শেষমেশ ৩০ আসনে লড়ছে তাদের দল। আমরা যে ১১ দলীয় জোট হচ্ছে সেখানে সেই জোটের পক্ষ থেকে ৩০টি আসনে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ২৭০টি আসনে আমাদের যে সাংগঠনিক ভাবে যারা আছেন এনসিপির সবাই জোটের পক্ষ থেকে যে প্রার্থী থাকবে, জোটের অন্যান্য দলের পক্ষ থেকে সেই প্রার্থীর পক্ষেই প্রচারণা করবেন, ১১ দলীয় জোটের জন্য ভোট চাইবেন। মনোনয়ন বৈধ হওয়া বাকিরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। দেশের স্বার্থে নেতাকর্মীরা এতে অসন্তুষ্ট হবেন না বলেও মনে করছে দলটি। ৩০টা আসন ছাড়া বাকি সবাইকেই আসলে নিবৃত করতে হয়েছে এবং আমাদের সকল প্রার্থী দলের স্বার্থে এবং বৃহত্তর জাতীয় স্বার্থে যেটার জন্য আমরা জোট করেছি তারা সেটা মেনে নিয়েছেন। আসিফ মাহমুদ জানান, জামায়াতের সাথে জোট করায় যারা পদত্যাগ করেছেন তাদের ফেরাতে আলোচনা চলছে, কিন্তু যে কারণে পদত্যাগ তা বহাল থাকার পরও কেন তারা ফিরবেন এ প্রশ্নে এনসিপির জবাব, এই জোটটা মূলত সংস্কারের পক্ষের জোট এবং আধিপত্যবাদের বিরুদ্ধে জোট। তাড়াহুড়োর মধ্যে হওয়ার কারণে খুব এখানে প্রক্রিয়াগত অনেক ছিল। আমি যদিও পরবর্তীতে দলে এসেছি, তো এটা আমাদের নেতাকর্মীদের সাথে ওইভাবে কনসালটেশনটা করারও সুযোগটা আসলে হয়ে ওঠেনি। আমরা তাদের সাথে কথা বলছি, তারা আমাদের এনসিপির অ্যাসেট বলে আমরা মনে করি। ভোটের মাঠে এখনো প্রশাসনের একটা বড় অংশ একটি দলের দিকেই ঝুঁকে আছে বলে অভিযোগ এনসিপির। আমরা দেখছি যে একটা নির্দিষ্ট পার্টির দিকে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সোসাইটির বিভিন্ন এবং সরকারের বিভিন্ন অংশ একদিকে ঝুঁকে পড়ছে বলে আমরা মনে করছি। তো এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটা অশনি সংকেত বলে মনে করি। জুলাই সনদে স্বাক্ষর না করলেও প্রার্থী না থাকা বাকি ২৭০ আসনে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় অ্যাম্বাসেডর পাঠাচ্ছে এনসিপি। ২৭০ আসনেও চিন্তা করেছি যে আমরা গণভোটের প্রার্থী দিব। এটা আমাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানকে সফল করতে এবং রাষ্ট্র সংস্কারে গণভোটের বিকল্প নেই। গণভোটের ফলাফলই নির্ধারণ করবে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র, এমন মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোটের প্রাসঙ্গিকতা নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। তাদের মতে দেশকে নতুন করে গড়ে তোলার এটি সবচেয়ে বড় সুযোগ। তবে অনেকে গণভোটের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে এমন অভিযোগও করেন বক্তারা। বলেন, দেশ গঠনে এখন সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। গণভোট কেন প্রয়োজন? হা ভোট জয়যুক্ত হলেই বা কি হবে? এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এনসিপি ও এবি পার্টির নেতৃবৃন্দ ছাড়াও সেখানে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও। আলোচনার শুরুতেই এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, অথচ রাষ্ট্র সংস্কারের এটাই শেষ সুযোগ। এই ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য, নতুন করে রাষ্ট্রটা বানানোর জন্য কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হাকে জয় করে নিয়ে আসে সবার জরুরি। এ সময় সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণঅভ্যুত্থান দেশকে অনেক দূর এগিয়ে নিলেও রাজনৈতিক দলগুলো জনগণকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। এখন ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সে সিদ্ধান্ত জনগণের হাতে। এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব, সেই প্রমিস কি রাখা হবে সেটা নিশ্চয়তা কি? আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগ্যাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। আলোচনার এক পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বলেন, ৫৪ বছরে যে সমস্ত কারণে বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠতে পারেনি সেসব সংকট উত্তরণে গণভোট বড় সুযোগ। দেশ আবারও ফ্যাসিবাদের দিকে যাবে কিনা তা নির্ধারিত হবে এই ভোটের মাধ্যমে। পার্লামেন্ট ব্যবহৃত হয়েছে এক দল কিংবা আত্মপ্রচার করে বললে এক ব্যক্তি নিচে এবার প্রস্তাব করা হচ্ছে না, পার্লামেন্ট কার্যকর করতে হবে। সেখানে পার্লামেন্টের স্পিকার হবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। রাষ্ট্র গঠনে গণভোটের গুরুত্বের পাশাপাশি বক্তারা হাদি হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন। বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। আপনারা এটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতন
বছরের পর বছর ঝুলায় রাখার এই যে কয়দা কানুন, আপনারা সেটা থেকে বের হন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার রাত থেকেই ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে। মঙ্গলবার দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করেন তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের সময়ে বাধার মুখেও পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। জানানো হয়েছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। যৌথ বাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবরে ক্ষোভ ছড়ায় স্বজন ও নেতাকর্মীদের মাঝে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানায়, সোমবার রাত 11টার দিকে ডাবলুকে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী। দোকানের পেছনেই ডাবলুর কার্যালয়, সেখানে নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছেন ডাবলু। মুখি পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়। এই জায়গার থেকে কেটে নেওয়ার পরে ওই ঘরে মই ঢুইকে মই এরম করে হাত পেনতে মুখ পেনতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। গুংরানোর আসতে সারা মারার মেরেন না, আমি মারা যাব এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে, যেটা সত্য কথা। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তোপের মুখে কর্মকর্তারা। এক পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। পরে মরদেহ নেওয়া হয় সদর হাসপাতালের মর্গে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আইনকে সম্মান করব। বিচার আমরা চাই, সেই বিচারের প্রতিশ্রুতি সরকার দেবে। সরকার পরিচালনার দায়িত্ব এই জেলায় প্রধান ডিসি সাহেব, এসপি সাহেব, ওনারা কথা বলবেন। সরকারের সর্বোচ্চ মহলের কাছে জানানো হয়েছে এবং তারা বলেছে তদন্ত করে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড, আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইএসপিআর জানিয়েছে, একটি ফার্মেসি থেকে শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। অভিযান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আটককৃত ব্যক্তিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, এরই মধ্যে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার ও তদন্তের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে নির্যাতনের কারণে মৃত্যু হওয়ায় দুঃখ ও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। মঙ্গলবার শোক বিবৃতিতে মহাসচিব বলেন, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায়, এতে তার মৃত্যু হয়। ফখরুল আরও বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। আগামীর সংবিধান কেমন হবে তা নির্ভর করছে গণভোটের ওপর, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে অনেক তরুণ প্রার্থী বিজয়ী হয়ে সংসদে যাবেন। চাকরি নির্ভর শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। উচ্চশিক্ষার বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। This was supposed to be the idea of SARC, that we get together and make exchanges. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য পড়াশোনা না করার আহ্বান জানিয়ে তিনি উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। This will be taken up seriously in this gathering, in this discussion where we are, what is being missed, how we can run and be in the front rather than falling behind.
So that's the challenge of the day. It's not going away. It will show up again and again unless we fix us. তিনি বলেন, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই। আগামীর সংবিধান কেমন হবে তা নির্ভর করছে গণভোটের ওপর। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with that institution. এবারের নির্বাচনে তরুণ প্রার্থীদের জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ। They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. They were in our classroom the other day. Now they are on the street, and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. এ সময় তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রিকশা, ভ্যান ও অটো চালকদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শ্রমজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন, খোঁজ নেন পরিবারের। রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানা রকম হয়রানির কথা তুলে ধরেন তারা। তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানসিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশা চালকদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি অনুরোধ জানান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার। ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, পারিবারিক সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে ন্যায্য দামে নিত্যপণ্য সহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছাবে অসচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে। এছাড়া দেশ ও মানুষ নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথা জানিয়েও নির্বাচনে তাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তারেক রহমান। নারী প্রার্থীদের প্রায় সবাই সাইবার বুলিংয়ের শিকার, আছে নিরাপত্তা সংকট। বড় প্রার্থীদের টাকা ও পেশিশক্তির কাছে এক প্রকার অসহায় তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া নারী প্রার্থীরা এমন অভিজ্ঞতা তুলে ধরেছেন। মঙ্গলবার শিশু একাডেমিতে তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন। জনপ্রতিনিধি হিসেবে ৫% নারী প্রার্থী দিতে একমত হলেও কথা রাখেনি বেশিরভাগ রাজনৈতিক দল। ফেব্রুয়ারির নির্বাচনে প্রার্থী হওয়া নারীদের কথা শুনতে শিশু একাডেমিতে মতবিনিময় সভার আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রার্থীরা, তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। তারা যেন কোনো সাইবার বুলিং, তারা বলেন, সাইবার বুলিং এর শিকার হলেও মিলছে না প্রতিকার। প্রার্থিতা প্রত্যাহার, সামাজিকভাবে হেয় করা, হুমকি সহ নানা অভিযোগ বড় প্রার্থীদের বিরুদ্ধে। যখন নোংরা ছবিগুলো আসলো, তখন আমাকে আসলে কে এসে বলেছে যে তুমি চলো, তোমার পথটা চলো। অর্থ এবং পেশিশক্তির রাজনীতির অবসান চাই, তাহলে যারা এই অর্থ আর পেশিশক্তির রাজনীতি করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, ১৭ জানুয়ারি চালু হবে সাইবার ইউনিট। ২৪ ঘন্টা সেবা দিবে কুইক রেসপন্স টিম। এবারের নির্বাচনে ১০৯ জন নারী প্রার্থীকে সহায়তা দিবে তারা। রিজার্ভ সিট থেকে নারী এসে নেতা হতে পারে না, এবং কারো দয়া দিয়ে জায়গা তোমার তৈরি হবে না, জায়গা কেউ দেবে না। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। জায়গা তৈরি করতে হবে, জায়গা দখল করতে হবে। সুরক্ষা চেয়ে সব নারী প্রার্থীকে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপ নিয়ে ভিডিও কনফারেন্সে অংশ নিলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই মুলতবি বিসিবি ও আইসিসির ভার্চুয়াল সভা। তবে ইতিবাচক সিদ্ধান্তে আসতে আলোচনা চালিয়ে যাবে দুপক্ষই। এদিকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। বিপরীতে সূচি ঘোষণা হওয়ায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ আইসিসির।
সবশেষ কদিনে বিসিবি কর্তাদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কারণও আছে, ঝুলে আছে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ ভাগ্য। সেই সমাধানে আসতেই মঙ্গলবার আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় বিসিবি। বিসিবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সভাপতি, 2 সহসভাপতি, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং সিইও। সভায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করলেও আগের অবস্থানেই অনড় বিসিবি, অর্থাৎ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তই ক্রিকেট বোর্ডের। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়বো না, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। আইসিসি যে আপনারা দিলেন সেটা মনে হচ্ছিল আইসিসি একটু কঠোর হয়েছে নাকি ভাই? না, কোনো কঠোর না, আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। পজিটিভ, বাংলাদেশ পজিটিভ অবস্থানে আছে? অবশ্যই পজিটিভ অবস্থানে। সময় তো আর বেশি নাই, তাহলে দেখি দ্রুত এর মধ্যেই ব্যবস্থা হবে আর কি। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। যে কোনো বৈশ্বিক আসরের আগে মাঠের বাইরের এমন দোলাচল টাইগার ক্রিকেটে নতুন কিছু নয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্লেয়ারদের মধ্যে তো অবশ্যই ভবিষ্যৎ প্রেজেন্ট নিয়ে আলাপ হয়, তারা নিশ্চয়ই সেটা নিয়ে কনসার্ন থাকেন। আর যে জিনিসগুলো হয় এগুলো আসলে কিছুটা জিনিস যেগুলো আমাদের কন্ট্রোল নেই, আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করুক। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শুধু আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট যখন এরকম হয়ে যায়, আমার মনে হয় যে প্লেয়াররা তো যেহেতু এর আগেও হয়েছে এবং তার কিছু রেজাল্টস তো সামটাইমস আমাদের ভালো আসেনি, বাট এই মুহূর্তে মানে প্লেয়াররা সেখান থেকে অ্যাজ এ পার্সন আমি পজিটিভলি চিন্তা করি। ইতিবাচক সিদ্ধান্তে আসতে বিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে আইসিসি। এ সপ্তাহের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। হাসপাতালে এসে খোয়াতে হয়েছে সাথে থাকা সবকিছুই, যেন এক মুহূর্তে হারিয়ে গেছে নিজের নাম পরিচয়। মঙ্গলবার অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। প্রশাসনের কাছে নেই কোনো ব্যাখ্যা, হাসপাতাল কর্তৃপক্ষকেও পাওয়া যায়নি ঘটনার পর। কি ঘটেছিল সেখানে বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনিক, সাথে ছিলেন রাকিব হাসান। বয়স 52 বছর, নাম শাহনাজ পারভিন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্বামীর চিকিৎসা চলেছে বেশ কিছু মাস। স্বামী বাড়ি ফিরলেও অপারেশনের পর তার মেডিকেল রিপোর্ট দেখাতে যান হাসপাতালে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিজ হাতে ভ্যানিটি ব্যাগ, কানের দুল ও গলার চেইন তুলে দিয়েছেন অপরিচিত দুজনের হাতে। এই ঘটনার কিছুই মনে নেই শাহনাজ পারভিনের, কারণ হাসপাতালের ভেতরেই দুর্বৃত্তরা ডেভিলস ব্রেথ প্রয়োগ করেছিলেন তার উপর। প্রশ্ন, কেন খোদ ভিকটিম পুরোপুরি মনে করতে পারছেন না কি হয়েছিল তার সাথে? উত্তর খুঁজতে ঘটনার একদম শুরুতে যাওয়া প্রয়োজন। সিসি ক্যামেরায় ধরা পড়ে সকাল 10:58। শাহনাজের সাথে কথা বলছে 2 জন সন্দেহভাজন। এরপর প্রায় একসাথেই হাসপাতালে প্রবেশ করে 3 জন। এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হলো যে এই জায়গাটাই মনে হলো একটা গন্ধ মতন বের হইলো, সেন্ট জাতীয় গন্ধ মতন বের হয়ে আমার মাথার মধ্যে যেন কেরামতি লাগি চলে যাচ্ছি। জাতি ও যেমনে যাচ্ছে আমি সেমনে তাকে যাচ্ছি, আর আমার খেয়াল নেই, কোনো ই নেই, আমার কোনো ব্যাগেরও হিসাব করছি না। এই দিক থেকে নেমে চলে যাচ্ছি, যেতে ওই ছেলেটা আমার থেকেও 2-10 হাত আগে, কিন্তু আমার যেন স্মরণ হচ্ছে ও আমার পিছিয়ে ফেল যাচ্ছে, আমি ওর হারি ফেলবন বলে আমি হাঁটতে চলে এই জায়গাতে আমি যেতে পারিনি, মাথা ঘুরছে আর খালি মনে বসে এইবার এই সিঁড়িতে নামলে আমি পড়ে গেলি তো মরে যাবো, আমি তো কেউ তো আমার সাথে নেই, এরম হলো কেন চিন্তা করছি। বিয়ের সময় দেওয়াল কোনো দিন আর খুলিনি। তারপরে বাটন মোবাইলের মধ্যে 500 টাকাও আছে, আর এই হচ্ছে 2000 মতন নগদ টাকা আছে, একটা আছে ডায়েরি আছে। এদেরকে খুঁজে বের করার দায় কাদের? হাসপাতাল কর্তৃপক্ষের নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর? এবং এই সমস্ত যে চিকিৎসা নিতে আসা যারা আছেন তারাই বা যাবেন কোথায়? ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের ব্যবহারে ছিনতাই, চুরি সহ নানা কর্মকাণ্ডে ব্যবহারের তথ্য পাওয়া গেছে বেশ কয়েক বছরে। কিন্তু হাসপাতালের মতো জায়গায়, যেখানে সব সময়ই থাকে মানুষের আনাগোনা, সেখানে এমন ঘটনা আতঙ্কিত করছে জনসাধারণকে। আজকে আমার সামনে একজনের হাত থেকে
এই ওয়ালেট নিয়ে গেছে, ওনার হাতে 30,000 টাকা ছিল, ওনার ফোনটা এক হাতে, ওয়ালেটটা এক হাতে। এখানে আমাদের আত্মীয় অসুস্থ হয়েছে, আমরা এর জন্যই আসছি। আমাদের নিজেদের কোনো ঠিক ঠিকানা থাকে না, কিভাবে চলতেছি, কই ঘুমাইতেছি না, কত রাত জায়গা আছি। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর কাছেও নেই এর সঠিক কোনো তথ্য। এখানে যারা আমাদের যারা নিরাপত্তার দায়িত্ব পালন করে তাদের নির্দিষ্ট একটা জায়গা আছে, সেই জায়গাগুলোতে যদি কোনো রকমের ঘটনা ঘটে সেই দায় পড়বে আনসারের উপরে। তাছাড়া যে সকল জায়গাগুলোতে আনসার মোতায়েন করা নাই সেই সকল জায়গার দায়িত্ব আনসার নেবে না। বিকেলের পরে হাসপাতালে পাওয়া যায়নি প্রশাসনের দায়িত্বে থাকা কাউকেই। আইটি বিভাগেও গিয়ে দেখা যায় ঝুলছে তালা। পুরো হাসপাতাল খুঁজে কাউকে পাওয়া না গেলেও ফোনে কথা হয় দায়িত্বে থাকা একজনের সাথে। তিনিও তখন ছিলেন হাসপাতালের বাইরে। হ্যালো, আসসালামু আলাইকুম রানা ভাই। হ্যাঁ ভাই, কই আছেন? আমি বাসায়, কোয়ার্টারে আর কি। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। টেকনাফ সীমান্তে গুলিতে বাংলাদেশের শিশু গুরুতর আহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াওসোয়েমোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূতের কাছে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশ স্মরণ করিয়ে দেয়, বিনা উস্কানিতে বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুসম্পর্কপূর্ণ প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী। ভবিষ্যতে সীমান্তে গুলিবর্ষণ বন্ধে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে মিয়ানমারের কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন, তা যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে, এ বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে তার সরকার এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। টেকনাফে আহত শিশু ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। সংঘাতপূর্ণ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হোয়াইকংয়ের শিশু হুজাইফাকে ঢাকায় আনা হয়েছে। একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল থেকে নেওয়া হয়ে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির অবস্থা সংকটাপন্ন। সকালে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তৃতীয় শ্রেণীর এই ছাত্রীকে। হাসপাতালের পরিচালক জানান, এক দফা অপারেশন করা হলেও হুজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি। গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় সে। আহত হয় আরও দুজন। এদিকে হোয়াইকং সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয় রোহিঙ্গা যুবক কেফায়েতুল্লাহ। গুলিবিদ্ধ অবস্থায় কেফায়েতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বিজিবি সদস্যরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইরান এখন পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল। দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রতিবাদে সড়কে নেমেছে সরকারপন্থী লাখো মানুষ। বিক্ষোভে অংশ নিয়ে দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। র্যালিতে পেজেশকিয়ান ছাড়াও অংশ নেন প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি, ভাইস প্রেসিডেন্ট রেজা আরিফ সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই দিন ইরানের বুশের, খোরাসান, ইস্ফাহান, গিলান, সিস্তান, বালুচিস্তান, বন্দর আব্বাস, চাহারমাখাল সহ ইরানের বহু স্থানে বিক্ষোভ করে সরকারপন্থীরা। হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড়, মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ। বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড়, হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী। চলমান সংঘাতে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামলার বিষয়টি বিবেচনায় থাকলেও আলোচনার পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।